আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। বৈশাখী, রিয়া, বনশ্রী, দীপঙ্কর, লাবণী, সুশান্ত, সোমনাথ, জাকির, চন্দন, সুদীপ, ঋষি, রূপাঞ্জনা, শ্রেয়া, পূজা, সঞ্জীব, রাকেশ, পুতুল, বিকাশ, জয়শ্রী, প্রকাশ এবং আরও অনেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্যে। আজকের গল্প মন দিয়ে শুনতে হবে কিন্তু, কারণ গল্পের শেষে তোমাদের সকলের জন্য থাকবে একটি প্রশ্ন, যার সঠিক উত্তরদাতাদের মধ্যে কয়েকজনের নাম ঘোষণা করা হবে পরবর্তী গল্পের শুরুতে। আর আজকের গল্প এমন এক গ্রামকে নিয়ে যেখানে রাত নামলেই নেমে যায় এক অজানা আতঙ্ক। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, রুদ্রনাথের কলমে নিশি পিশাচের গ্রাম। আর হ্যাঁ, গল্প শুরুর আগে আমাদের একটি অ্যানিমেশন চ্যানেলও রয়েছে, একটু সবাই সাবস্ক্রাইব করে দিও তো। চ্যানেলের লিংক ওই ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। হ্যাঁ, আমি চললাম। আকাশে লালচে সূর্য ডুবে যাচ্ছে, চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়ছে। মেঠো পথ ধরে এগোচ্ছে অর্কদ্বীপ মল্লিক। তার কাঁধে একটা ব্যাগ, হাতে নোটবুক আর কপালে বিন্দু বিন্দু ঘাম। শহরের ব্যস্ততা থেকে দূরে সে এসেছে এক প্রত্যন্ত গ্রামে, নিশিপুর। লোকসংস্কৃতি নিয়ে গবেষণা করতে করতে সে শুনেছিল এই গ্রামের কথা। বলা হয় এই গ্রামের মানুষগুলো নাকি একদম আলাদা। তাদের সংস্কৃতি, জীবনধারা সব কিছুতেই একটা রহস্যময় ছোঁয়া আছে। গ্রামের প্রবেশদ্বার পেরিয়ে একটু এগোতেই সে দেখতে পেল একজন মাঝ বয়সী কৃষককে। গায়ে মলিন ধুতি, কাঁধে গামছা, পা দুটো ধুলো মাখা। লোকটা মাঠের আল ধরে হাঁটছিল। অর্ক এগিয়ে গিয়ে বলল, কাকু, এটা নিশিপুর গ্রাম তো? লোকটা একবার ভালো করে তাকালো, যেন বাইরের লোকের সাথে কথা বলতে অভ্যস্ত নয়। তারপর গলায় টান এনে বলল, হ্যাঁ দাদা, ঠিকই আসছেন। কোনো কামে লইগা আইছেন? আমি আমি গবেষক, গ্রামের পুরনো সংস্কৃতি নিয়ে কাজ করি। কয়েকদিন এখানে থাকতে চাই। লোকটা এবার একটু গম্ভীর হলো। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হাই কিনে সমস্যা নাই, কিন্তু একটা কথা, সন্ধ্যার আগে ঠাকুরের জায়গা ঠিক করিয়ালন। কেন, রাতে কিছু হয় নাকি? লোকটা কথা না বাড়িয়ে নিজের পথ ধরল। অর্কের কেমন যেন লাগলো, যেন কিছু একটা লুকিয়ে আছে। গ্রামের ভেতরে ঢুকতেই সে দেখতে পেল ছোট ছোট খড়ের ছাউনি দেওয়া কাঁচা বাড়ি। উঠোনে হাঁস মুরগি, একপাশে বিশাল বাঁশঝাড়। কিছু বাচ্চা খালি গায়ে মাটিতে গড়াগড়ি দিচ্ছে। কয়েকজন নারী কাঁধে জলভর্তি কলসি নিয়ে হাঁটছে। একজন বৃদ্ধ পুকুর পাড়ে বসে হুঁকো টানছে। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে বাঁশের কাজ করছিল একজন যুবক। অর্ক তার দিকে এগিয়ে গেল। ভাই, বলছিলাম, এইখানে থাকার জন্য কোনো জায়গা পেতে পারি আমি? যুবক মুখ তুলে তাকালো, একটু হাসল, তারপর বলল, হোটেল সরাইখানা কিছুই নাই দাদা, তবে চাইলে কারো বাড়িতে থাকতে পারেন। আপনার বাড়িতে জায়গা হবে? আমার কাকার বাড়ি ফাঁকা পড়ে আছে, থাকলে থাকতে পারেন, কিন্তু ওই একটাই কথা, সন্ধ্যার পর বাইরে যাইয়েন না।
কেন ভাই, কিছু হয় নাকি? এইটা বেশি কইতে পারুম না। আপনি যদি থাকেন তাইলে সন্ধ্যার মধ্যে ঘরে ঢুইকা দরজা আটকাইয়া রাখবেন। অর্কের ভেতরে একটা শিহরণ খেলে গেল। নিশিপুর হয়তো সাধারণ গ্রাম নয়, এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে। ক্লান্ত শরীর আর সাথ দিল না। সেই রাতের মতো অর্ক ঘুমিয়ে পড়ল। সকালের নরম রোদ চারপাশে ছড়িয়ে পড়েছে। নিশিপুর গ্রামের সকালটা যেন এক অন্যরকম প্রশান্তি নিয়ে আসে। গ্রামের মেঠো পথে শিশুরা খেলাধুলো করছে, গরুর গাড়ি ধীরে ধীরে মাঠের দিকে যাচ্ছে, আর নারীরা কাঁধে কলসি দিয়ে পুকুরের দিকে হাঁটছে। দূর থেকে শোনা যায় কৃষকদের গান আর গরুর ঘণ্টার আওয়াজ। অর্ক খুব ভোরে ঘুম থেকে উঠে বাইরে এলো। গাছের পাতা ভিজে টলটলে শিশিরে, বাতাসে মাটির সোঁদা গন্ধ। এই গ্রামে আসার পর থেকে তার মনে হচ্ছে যেন এক অন্য পৃথিবীতে এসে পড়েছে। সে উঠোনে এসে দেখল কাল রাতে যার বাড়িতে আশ্রয় পেয়েছে সেই নিতাইদা উঠোনে বসে হাতে লাল চায়ের ভাঁড় নিয়ে কি একটা করছে। মাথায় সাদা গামছা বাঁধা, গায়ে এক ধুতি আর গলায় গামছা ঝুলছে। পাশে বসে তার স্ত্রী বড় মাটির হাঁড়িতে দুধ গরম করছে। অর্ককে দেখতে পেয়ে নিতাইদা হাসল। ও দাদা, উঠছেন? অবশ্যই। আসলে এত সকালে ঘুম ভেঙে গেছে, ভাবলাম একটু গ্রামটা ঘুরেই দেখি। চা খাইবেন? আমরা এখন বানাই ফেলছি। চা? চা তো খুব ভালো। দুধ গুড়ের চা? হ্যাঁ দাদা, এ হলো শহরের মতন চিনি খাই না আমরা। আমাদের গ্রামে গুড়ের চাই চলে। অর্কের মনে হলো কত সহজ সরল এদের জীবন। কোনো জটিলতা নেই, নেই কোনো অতিরিক্ত বিলাসিতা। চা খেয়ে এসে গ্রামের ভেতর হাঁটতে বেরোল। পথের ধারে দেখল এক কৃষক লাঙল কাঁধে নিয়ে মাঠের দিকে যাচ্ছে। তাকে দেখে কৃষক হাসল। নতুন আইসের? কলকাতা থেকে আসছি গবেষণার কাজে। ও ভালো কথা। শহরের মানুষজন তো আর আমাগো গ্রামে আসে না, খালি ভোটের টাইমেই একবার আসি। তখন দেখেন কত লম্বা লম্বা কথা কয়। অর্ক হাসল। সত্যি, এমন গ্রামে সাধারণত কেউ আসে না, কিন্তু এই গ্রামের কিছু একটা অদ্ভুত আছে যেটা সে এখনো বুঝে উঠতে পারছে না। একটু এগিয়ে এসে দেখল এক বৃদ্ধা উঠোনে বসে কাঁসার থালায় পিঠে সাজাচ্ছে। পাশে একটা ছোট ছেলে বসে আছে, চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে। বৃদ্ধা খালি গায়ে থাকা ছেলেটাকে বলল, আরে ও রতন, ওই বাবুরে একখান পিঠে দে তো। ছেলেটা লাফিয়ে উঠে এসে তার দিকে একটা গরম গরম পাটিসাপটা এগিয়ে দিল। ওরে বাবা, এই এত আপনাদের খাবার আমাকে দিচ্ছেন কেন? বাবু, ও দিদি তো ভগবান, খেতেই হবে গো, না হলে আমাগো লজ্জা। অর্ক সেই পিঠে মুখে দিল। গুড় আর নারকেলের মিষ্টি স্বাদ মুখে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষদের যে এত সহজ সরল, এত অতিথি পরায়ণ হবে তার সে কল্পনাও করেনি। কিন্তু একটা ব্যাপার তার মনে খচখচ করছিল। এত শান্ত, এত নিরীহ মানুষের গ্রাম যদি হয়, তাহলে কাল রাতের কথাগুলো কেন যেন অস্বাভাবিক লাগছে। সন্ধ্যা নামতে না নামতেই পুরো গ্রাম যেন বদলে যেতে শুরু করল। সারাদিন যেখানে হাসি খুশি মানুষের কোলাহল ছিল, সেখানে এখন যেন অদ্ভুত নিস্তব্ধতা। কাক পাখির ডাক বন্ধ হয়ে গেছে।
গরুর গাড়ি, মাঠের কাজ সব থেমে গেছে। গাছের পাতাগুলোও যেন নড়াচড়া করা বন্ধ করে দিয়েছে। অর্ক নিতাইদার বাড়ির উঠোনে বসে একটা পরিবর্তন টের পাচ্ছিল। হালকা বাতাসে কাঁপতে থাকা কুপি বাতির আলোয় নিতাইদার মুখ দেখে অর্কের মনে হল তিনি যেন একটু ভীত। নিতাইদা, গ্রামের সবাই হঠাৎ এত চুপচাপ হয়ে গেল কেন? বাবু, আপনি তো ভালো মানুষ, তাই বলতেছি রাতে বাইরে যাইবেন না যেন। কাকুতি কইরা কইতেছি দরজা জানলা আটকাইয়া দিয়া থাকবেন। কিন্তু কেন? রাতে কিছু হয় নাকি? আমি কিছু কই নাই, কিছু জিগাইবেন না, তাড়াতাড়ি ঘুমান। এই কথার পর আর কিছু বলার সুযোগ পেল না অর্ক। নিতাইদা একরকম তাকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন। অর্ক বিছানায় শুয়ে পড়লেও ঘুম আসছিল না। বাইরে কোনো শব্দ নেই, অথচ মনে হচ্ছিল কিছু একটা যেন বদলে যাচ্ছে। অন্ধকার আরো গাঢ় হচ্ছে, বাতাস আরো ভারী হয়ে আসছে। হঠাৎই দূরে কোথাও শোঁ শোঁ শব্দ শোনা গেল। প্রথমে মনে হলো বাতাসের শব্দ, কিন্তু একটু পর বোঝা গেল এটা কারুর শ্বাস নেওয়ার শব্দ। তারপরে শোনা গেল বিকট একটা গোঙানির আওয়াজ। কিছু একটা যেন ভয়ঙ্করভাবে কাঁদছে, চিৎকার করছে। এইটা কিসের শব্দ? সে জানালার কাছে গিয়ে আস্তে আস্তে পর্দাটা সরিয়ে বাইরে উঁকি দিল। চাঁদের আলোয় গ্রামটাকে আর আগের মতো স্বাভাবিক লাগছিল না। সে দেখল গ্রামের সাধারণ মানুষগুলো একদম পাল্টে গেছে। যে নিতাইদা সারাদিন শান্তভাবে কথা বলছিলেন, এখন তার মুখ বিকৃত হয়ে গেছে। তার চোখ দুটো লালচে, চামড়া ধূসর, আর দাঁতগুলো বড় হয়ে গেছে। পুরো শরীরটা যেন কোনো এক ভয়ানক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। শুধু নিতাইদা নয়, পুরো গ্রামই যেন কোনো অশুভ অভিশাপে আক্রান্ত। নারীরা, বৃদ্ধরা, শিশুরা সবাই যেন পাল্টে গেছে। তারা অদ্ভুত ভঙ্গিতে হাঁটছে, মাথা এদিক ওদিক ঘোরাচ্ছে। কেউ কেউ মাটিতে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। তাদের মুখ থেকে কিসব শব্দ বের হচ্ছে। হঠাৎ এক বৃদ্ধ লাফিয়ে একটা গাছের দিকে ঝাঁপ দিল। গাছের একটা পাখি ছটফট করছিল। বৃদ্ধ পাখিটাকে এক টানে ছিঁড়ে ফেলল, আর সাথে সাথে তার মুখে বিকট চেহারার হাসি ফুটে উঠল। আরেকজন, যার শরীর কঙ্কালের মতন শুকনো, সে মাটিতে পড়ে থাকা একটা গরুর হাড় মুখে নিয়ে চিবোতে লাগলো। অর্কের শরীর ঘামতে শুরু করেছে। এটা কি হচ্ছে? গ্রামবাসীরা তাহলে মানুষ নয়, তারা রাতের বেলা ভয়ঙ্কর কোনো অভিশপ্ত প্রাণীতে পরিণত হয়। হঠাৎ এক পিশাচের মতন লোক ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকালো। তার চোখের ভেতরে কোনো মনি নেই, পুরোটা শুধু সাদা। সে এক ঝটকায় জানালার সামনে এসে বিকট শব্দে চেঁচিয়ে উঠল, কে আছিস ভিতরে? নে, বেরো। অর্ক তাড়াতাড়ি জানালা থেকে সরে গেল। বুক ধড়ফড় করছে। সে দরজা আটকে দিল ভালো করে, কিন্তু বাইরে থেকে এখন একসাথে অনেকগুলো বিকট আওয়াজ আসছে। ঘরের দরজায় খসখস আওয়াজ, যেন কেউ বা কিছু দরজাটা ভেঙে ঢোকার চেষ্টা করছে। আমি এখন কি করব? অন্ধকারের মধ্যে অর্ক এক কোণায় গুটিসুটি মেরে বসে আছে। বাইরে বিকট শব্দ হচ্ছে। জানালার ফাঁক দিয়ে
সে মাঝে মাঝে উঁকি দিচ্ছে, কিন্তু যা দেখছে তাতে তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। গ্রামের লোকেরা একে অপরকে চিনতে পারছে না, বা চিনলেও তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। তারা যেন হিংস্র জন্তু, তাদের মধ্যে কোনো মানবিক অনুভূতি নেই, শুধু ক্ষুধার তাড়না। হঠাৎ অর্ক একটা আতঙ্কিত চিৎকার শুনতে পেল। চিৎকারের উৎস গ্রামের এক মাঝবয়সী লোক। অর্ক তাকে চিনতে পারল। এটা গরিব দাস, যে সকালে তাকে পুকুর পাড়ে বসে মাছ ধরার গল্প বলছিল। কিন্তু এখন গরিব দাস সম্পূর্ণ ভীত আতঙ্কে দৌড়চ্ছে। তার শার্ট ছেঁড়া, শরীরে কাদা আর রক্ত লেগে আছে, মুখে অদ্ভুত ভয়ের ছাপ। সে ছুটে গিয়ে একটা পেছনের উঠোনে ঢোকার চেষ্টা করল, কিন্তু দরজা বন্ধ। সে বাড়ি চাপড়াতে লাগলো। কিন্তু বাড়ির ভেতর কোনো সাড়া নেই। সবাই দরজা বন্ধ করে বসে আছে, কারণ তারা জানে যেই বাইরে বেরোবে সে আর বাঁচবে না। গরিব দাস আরেকটু দৌড়তে চাইল, কিন্তু ঠিক তখন পেছন থেকে কয়েকজন ওই যান্ত্রিক পিশাচ তার দিকে ঝাঁপিয়ে পড়ল। তার আর্তনাদ আকাশ কাঁপিয়ে তুলল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এলো না। নিতাইদাও ছিল তাদের মধ্যে। সকালে যে লোকটা অতিথি আপ্যায়নের জন্য পাটিসাপটা বানিয়েছিল, এখন সেই ভয়ঙ্কর চেহারায় গরিব দাসের ঘাড়ে কামড়ে দিল। গরিব দাস চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেল। তারপর যা হলো তা ভাষায় প্রকাশ করা কঠিন। 10-12 জন পিশাচ তার ওপর ঝাঁপিয়ে পড়ল। কেউ তার বুক চেপে ধরল, কেউ হাত কামড়ে দিল, কেউ নখ দিয়ে তার মাংস ছিঁড়তে লাগলো। একটা লোক তার পেট চিরে ভেতরে নাড়ি ভুঁড়ি বের করে নিল আর হাসতে লাগলো বিকটভাবে। অর্কের দম বন্ধ হয়ে আসছে। এই দৃশ্য সহ্য করা যায় না। গরিব দাসের চিৎকার ধীরে ধীরে মৃদু হয়ে এলো। তারপর সব বন্ধ, কিন্তু পিশাচরা থামল না। তারা তার শরীর ছিঁড়ে চিবিয়ে রক্তাক্ত করে খেতে লাগলো। কেউ কেউ তার চোখ তুলে নিল, কেউ তার হাত ছিঁড়ে কামড়াতে লাগলো। মাটির ওপরে শুধু রক্ত, হাড়গোড়, ছিন্ন মাংসের টুকরো পড়ে রইল। অর্ক নিজের মুখ চেপে ধরল, যাতে কোনো শব্দ বের না হয়। তার হাত পা অবশ হয়ে আসছে। সে জানে যদি একটুও শব্দ করে ফেলে তাহলে পরবর্তী শিকার হবে সে। তার কানে শুধু একটাই কথা বাজছে, আমি এখান থেকে বেরোতে চাই, কিন্তু কিন্তু কিভাবে? তার হাত কাঁপছে। সে ধীরে ধীরে বিছানার নিচে গুটিয়ে গেল, চোখ বন্ধ করে ফেলল, যেন এই বীভৎস ঘটনার সাক্ষী তাকে না হতে হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পুরো গ্রামটা যেন রাতের বিভীষিকা ভুলে গেল। পাখির কিচিরমিচির, গোয়াল ঘর থেকে গরুর হাম্বা ডাক, উঠোনে কলসির জল ঢালার শব্দ, সব কিছু স্বাভাবিক, যেন রাতে কিছুই ঘটেনি। অর্ক হতভম্ব হয়ে চারপাশ দেখল। যারা রাতে হিংস্র পিশাচের মতো হয়ে উঠেছিল, তারা এখন সাধারণ মানুষের মতন জীবন যাপন করছে। নিতাইদা উঠোনে বসে বিড়ি ধরিয়েছে। রমলা কাকিমা কলসিতে জল ভরছে। গোপাল কাকা মাঠের দিকে হাঁটছে। কারোর মুখেই রাতে ঘটে যাওয়া বিভৎসতার ছাপ নেই। এই যেন এক অলৌকিক ঘটনা। কেউ কিছু মনে রাখে না। অর্ক ধীরে ধীরে নিতাইদার দিকে এগিয়ে গিয়ে বলল, নিতাইদা, গতকাল রাতের ঘটনা নিয়ে একটু কথা বলতে চাই। কিসের কথা বলতেছেন বাবু?
কাল রাতে গ্রামে যা ঘটেছে, আহ, তুমি তুমি কিছুই মনে করতে পারছো না? আপনি আবার কি রকম কথা কইতেছেন? আমি তো রাতে ঘুমাইতেছিলাম। এবার অর্ক পাশের রমলা কাকিমাকে জিজ্ঞেস করল। কাকিমা, গত রাতের ঘটনা মনে আছে? কি কইছো গো বাবু? আমি তো কাল রাতে নিজের ঘরে ছিলাম। অর্ক আর বিশ্বাস করতে পারছিল না। তাহলে কি রাতে এই গ্রামের মানুষদের মধ্যে অন্য কিছু বাস করে, নাকি তারা জেনে শুনে সত্যি লুকোচ্ছে? গ্রামের মাঝখানে একটা ছোট্ট চায়ের দোকান। বাঁশের খুঁটি আর খড়ের ছাউনির নিচে কয়েকটা কাঠের বেঞ্চ পাতা। সকালের নরম রোদে কয়েকজন চা খেতে ব্যস্ত। কেউ বিড়ি টানছে, কেউ আবার দুধ চা আর মুড়ির সাথে গল্প মেতে উঠেছে। অর্ক ধীর পায়ে চায়ের দোকানের দিকে এগিয়ে গেল। সে নিজের চোখে দেখেছে গ্রামের মানুষ কিভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, কিভাবে তারা একজনকে ধরে ছিঁড়ে খেল, অথচ সকালে কেউ কিছুই মনে করতে পারছে না। আর সবচেয়ে অবাক করার বিষয়, গরিব দাস দিব্যি আছে। সকালবেলা মাঠের দিকে হাঁটতে গিয়ে অর্ক হঠাৎ দেখে গরিব দাস চায়ের দোকানে বসে চা খাচ্ছে, যেন কিছুই হয়নি। অর্ক চমকে গেল। তার তো মনে আছে কাল রাতে এই মানুষটাই পালানোর চেষ্টা করেছিল, আর তারপর পিশাচ হয়ে যাওয়া গ্রামবাসীরা তাকে ধরে ছিঁড়ে খেল। তাহলে এখন সে এখানে কিভাবে? অর্ক দ্রুত চায়ের দোকানের বেঞ্চে বসল। গরিব কাকা, আপনি ঠিক আছেন? কেন বাবু, আমি আবার ঠিক নাই কেন? গরিব দাস চায়ের কাপ নামিয়ে অর্কের দিকে তাকালো। তার মুখে বিস্ময়ের ছাপ। অর্ক হতভম্ব হয়ে গেল। সে ফ্যাল করে গরিব দাসের শরীরের দিকে তাকালো। না, কোথাও কোনো আঁচড়ের দাগ নেই। শরীরে এক ফোঁটা রক্ত পর্যন্ত নেই। অথচ কাল রাতে তো আপনি কি কিছু মনে করতে পারছেন না? কিসের কথা কোন বাবু? আমি তো কিছুই বুঝতেছি না। রাইতে খাইয়া ঘুমাইছিলুম, সকালে উঠলুম, এই চা খাইতেছি। হঠাৎ কেন জিগাইতেছেন? অর্ক এবার পুরোপুরি স্তব্ধ। গ্রামের লোকজন হাসি ঠাট্টা শুরু করল। চায়ের দোকানের অন্য লোকজন অর্কর কথাবার্তা শুনে বেশ মজা পাচ্ছে। এক যুবক যার নাম হরিপদ ঠিক করে হেসে ফেলল। বাবু মনে হয় রাতে খুব দুঃস্বপ্ন দেখছেন। তার সাথে আরো দু একজন হেসে উঠল। শামশের বলল, তার রাতে কি নেশা করেছিলেন গো বাবু? বেশ কড়া দাঁড়ছে শহরের নেশারে বাবু। আজ রাতে আমাকেও একটু দিয়ে না। অর্ক এবার বেশ বিব্রত বোধ করতে শুরু করলো। হ্যাঁ রে, বাবুরে মনে হয় ভূতে পেয়েছে। গরিব দাসেরে নাকি কাল রাতে খেয়ে ফেলেছে। এ কি কথা কয়? আমি জানি তোমরা বিশ্বাস করবে না, কিন্তু আমি যা দেখেছি তা সত্যি। কাল রাতে গ্রামের মানুষ জন্তুতে পরিণত হয়েছিল। তোমরা কেউ রাতের কথা কিছু মনে করতে পারছো না, নাকি নাকি আমার সাথে ঠাট্টা করছো? এসব বাজে কথা ছাইড়া দেন, আমাগো গ্রামে শান্তিতে থাকেন, বেশি তল্লাট কইরেন না। অর্কের মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সংযত করল। চায়ের দোকানের এক কোণে বসেছিলেন গ্রামের প্রবীণ রঘু কাকা। মাথার পাকা চুল, কপালে গভীর ভাঁজ আর চোখে জীবনভর অভিজ্ঞতার ছাপ। তিনি ধীরে ধীরে উঠে এলেন। বাবা, তুমি বরং একবার বদন ঠাকুরের কাছে যাও, উনি যার বুক জানেন। বদন ঠাকুর? হ্যাঁ বাবা, আমাদের গ্রামের পুরোহিত উনি। কোথায় পাবো ওনাকে? ওদিকে গাঁয়ের শেষ প্রান্তে পুরো কালী মন্দিরে যেতে হবে তোমাকে বাবা। অর্কের বুকের ভেতর ধক করে উঠল।
গ্রামের সবাই কিছু মনে রাখতে পারে না, কিন্তু পুরোহিত হয়তো পারেন। তাহলে তাকে এখনই পোড়ো কালীর মন্দিরে যেতে হবে। গাঁয়ের শেষ প্রান্তে এক পুরনো মন্দির রয়েছে। পোড়ো কালী মন্দির নামে পরিচিত এই জায়গায় কেউ সহজে যায় না। গ্রামের প্রবীণ পুরোহিত বদন ঠাকুর এই মন্দিরের দেখাশোনা করেন। অর্ক এবার সোজা মন্দিরের দিকে রওনা দিল। পুরনো ইট পাথরের তৈরি মন্দির, চারপাশে বড় বড় বটগাছ, আর সিঁড়ির ধাপে ধুলো মাখা শ্বেত পাথরের মূর্তি। বদন ঠাকুর মন্দিরের উঠোনে বসে ধ্যান করছিলেন। লম্বা দাড়ি, গায়ে গেরুয়া কাপড়, কপালে বড় লাল টিপ। অর্ক কাছে যেতেই তিনি চোখ খুললেন। জানি তুমি অনেক প্রশ্ন নিয়ে এসেছো। হ্যাঁ, আপনি জানেন আমি কি জানতে চাই? আমি সব জানি। এই গ্রামের রাতের ভয়াবহ সত্য আমি একমাত্র সম্পূর্ণ স্মরণে রাখতে পারি। বাকিরা কিছু মনে রাখে না, কারণ তাদের মনে রাখার অনুমতি নেই। তারা শুধু জানে রাতে ভয়ঙ্কর কিছু হয়। মানে? অনেক বছর আগে এই গ্রামে এক ভয়ানক তান্ত্রিক এসেছিল। সে ছিল এক কালো বিদ্যার সাধক। সে এখানে তার শক্তি বাড়ানোর জন্য ভয়ঙ্কর এক যজ্ঞ করেছিল। সে চেয়েছিল মানুষের শরীরের ভেতর বাস করে এক ধরনের শক্তি তৈরি করতে, যা তাকে অমরত্ব দেবে। তাই সে পুরো গ্রামকে অভিশপ্ত করে দেয়। কিভাবে? সে এমন এক মন্ত্র প্রয়োগ করেছিল যার ফলে রাতের বেলায় গ্রামের কিছু লোকেরা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারায়। তারা পিশাচ হয়ে যায়, মাংসের প্রতি ক্ষুধার্ত হয়ে ওঠে। কিন্তু সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তারা আবার স্বাভাবিক হয়ে যায় এবং সব ভুলে যায়। শুধু এটুকুই বুঝতে পারে অশুভ কিছু একটা ঘটেছে রাতে। কিন্তু আপনি কেন সব মনে রাখেন? আমি এই মন্দিরের রক্ষক। আমি দেবীর কৃপায় এই অভিশাপ থেকে মুক্ত। এই মন্দিরই একমাত্র জায়গা যেখানে রাতের বেলা কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এই অভিশাপ শুধু এই গ্রামে সীমাবদ্ধ। তাহলে কেউ এই গ্রাম ছেড়ে পালিয়ে যায় না কেন? গ্রামের লোকজন তো জানেই না তারা এই অভিশাপের কবলে আছে। তাহলে আপনি সব কথা বলে দিচ্ছেন না কেন? সেখানেও সমস্যা আছে। যারা একবার এই অভিশাপের অধীনে এসেছে তারা চাইলেও পালাতে পারবে না, কারণ গ্রাম ছাড়লেই তারা ধীরে ধীরে পিশাচ হয়ে যাবে আর চিরদিন পিশাচই থেকে যাবে। তাহলে আমার কি হবে? তুমি এখনো পুরোপুরি এই অভিশাপের অধীনে আসোনি, কিন্তু যদি বেশি দিন এখানে থাকো তাহলে তুমি আর পালাতে পারবে না। অর্কের মনে ভয় ঢুকে গেল। তাহলে কি তাকে এখান থেকে যত দ্রুত সম্ভব পালাতে হবে, নাকি তাকে এই রহস্যের সমাধান করতেই হবে? গত রাতের বিভীষিকা আর সকালে গ্রামবাসীদের নির্বিকার ভাব, এই দুইয়ের মাঝে একটা রহস্য রয়েছে, আর সেটা জানার আগেই সে এখানে আটকে গেছে। সে আর সময় নষ্ট করতে চায় না, পালাতে হবে। সকাল তখন সবে ফুরোচ্ছে, সূর্যের আলো ঝলমল করছে। অর্ক তাড়াতাড়ি তার ব্যাগ গুছিয়ে নিল। এই গ্রামে আর একটা রাতও কাটানো সম্ভব না, আজ বেরিয়ে যেতে হবে। গ্রামের বাইরে একটা ছোট কাঁচা রাস্তা আছে, যেটা প্রায় 2-3 কিলোমিটার গিয়ে মূল পাকা সড়কে মিশেছে। হাঁটতে যদি লাগে তাও ভালো, কিন্তু যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। অর্ক গ্রামের শেষ প্রান্তে এসে দাঁড়ালো। চারপাশে কিছু চাষের ক্ষেত, একটা পুরনো আম গাছের বাগান, আর তার সামনে সেই মাটির রাস্তা। কিন্তু কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরই তার মনে হলো কিছু একটা ঠিক নেই।
রাস্তাটা যেন গোল হয়ে ফিরে আসছে। সে একবার বাঁ দিকে গেল, তারপর ডান দিকে, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই একই জায়গায় এসে পড়ল। এটা কি করে সম্ভব? আমি তো সোজা হাঁটছিলাম। চারপাশে তাকিয়ে দেখল আশেপাশের গাছপালা, ক্ষেত, এমনকি পাখিদের ডাকও একই রকম রয়ে গেছে। এ যেন একটা গোলক ধাঁধা। হঠাৎ চারপাশের পরিবেশ বদলে গেল। সকালের রোদ ম্লান হয়ে এলো, হালকা কুয়াশা নেমে আসতে লাগলো। সামনে যে পুকুরটা ছিল সেখানে জল কালচে। অর্কের গা শিউরে উঠল। তার মনে হলো কেউ যেন তাকে লক্ষ্য করছে। সে দ্রুত পেছনে ফিরে তাকালো, কিন্তু কেউ নেই। কেউ আছেন? কোনো উত্তর এলো না, শুধু বাতাসের মাঝে একটা চাপা ফিসফিসানি ভেসে এলো। এমন সময় রাস্তার পাশ থেকে লক্ষণ কাকা বেরিয়ে এলেন। বাবু, বাবু, কোথায় যাস? কোথায় যাস বাবু? আমি গ্রাম ছাড়তে চাই, কিন্তু এটা কি হচ্ছে? আমি বারবার ঘুরে একই জায়গায় চলে আসছি। এখান থেকে কেউ যেতে পারে না বাবু, কেউ যেতে পারে না। মানে কেন? এই গ্রাম রাতের পর আর সাধারণ গ্রাম থাকে না। আর যারা পালানোর চেষ্টা করে তারা হায়রে যায় আর কখনো ফিরে আসে না। অর্কের মনে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। অর্ক কিছু বলার আগে লক্ষণ কাকা তার কাঁধে হাত রাখলেন। শুন বাবু, দিনের বেলায় গ্রাম যেমন দেখিস সেটা আসল গ্রাম না। আমরা নিজেরাও জানি না কিভাবে রাতে সব বদলে যায়, সকালে সব ভুলে যায়। কিন্তু যারা বাইরে থেকে নাসে তাদের এই রহস্য বোঝার আগেই বাইরে যেতে হয়। তাহলে কি এই গ্রামের সবাই রাতে? পুরুত ঠাকুর বলেছেন আমরা নাকি কেউ মানুষ থাকি না বাবু। আর যারা পালানোর চেষ্টা করে তাদের কি হয় তা জানি নে, শুধু জানি আর কখনো তাদের দেখা মেলে না। কিন্তু কিন্তু এটা সম্ভব না। আমি তো আমার চোখে দেখেছি। আমি পালানোর পথ খুঁজে বার করবই। এই বলে সে আবার দৌড় দিল, কিন্তু যতই এগোতে লাগলো চারপাশের দৃশ্য যেন বদলে যেতে থাকলো। সামনের রাস্তা ধোঁয়ায় ঢেকে গেল, পায়ের নিচে মাটি। আর তারপরে সে নিজেকে আবার গ্রামের কেন্দ্রস্থলে আবিষ্কার করল। গ্রামে সেই চায়ের দোকানের সামনেই সে এসে দাঁড়িয়েছে, যেখানে কিছুক্ষণ আগেই সে ছিল। চায়ের দোকানের কিছু লোক অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। একজন হাসতে হাসতে বলল, এই যে বাবু, আবার ফিরে এলেন? এই শহরের মানুষ তো গ্রামের রাস্তা চেনেন না। বোধহয় রাস্তা হারিয়ে গেছিল। কিন্তু অর্ক লক্ষ্য করল কয়েকজনের চোখে কিছুটা সন্দেহের ছাপ। তারা কি বুঝতে পেরেছে যে সে পালানোর চেষ্টা করেছিল? রাত গভীর হতে শুরু করেছে। অর্ক চুপচাপ জানলার ফাঁক দিয়ে বাইরে তাকিয়েছিল। পুরো গ্রাম নিস্তব্ধ, কোনো আলো নেই। দিনের বেলা যে গ্রামটা এত প্রাণবন্ত ছিল, এখন সেটা যেন এক ভুতুরে জায়গায় পরিণত হয়েছে। এটা কি সত্যি হচ্ছে? সন্ধ্যার আগে সবাই সাবধান করে দিয়েছিল, রাত নামলে বাইরে যেও না, বাইরে যেও না।
কিন্তু সে গবেষক সত্যিটা না জেনে ফিরতে পারে না। সে ধীরে ধীরে দরজা খুলল। মৃদু বাতাস বইছে, গা ছমছম করছে। পা টিপে টিপে বাইরে বেরিয়ে এলো। গ্রামের সরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে অর্ক আশেপাশের ঘরগুলোর দিকে তাকালো। সব ঘরের দরজা জানালা বন্ধ, কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ দূর থেকে একটা চাপা গর্জন ভেসে এলো। অর্ক দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। আলো বন্ধ করে নিঃশ্বাসও বন্ধ করে রাখল। সামনে যা দেখল তা দেখে তার গা শিউরে ওঠে। গ্রামের খোলা মাঠের দিকে প্রায় ৩০-৪০ জন মানুষ জড়ো হয়েছে, কিন্তু তারা সাধারণ নয়। তাদের শরীর ধূসর হয়ে গেছে, চোখ ফ্যাকাশে, লম্বা নখ বেরিয়ে এসেছে। কেউ কেউ অদ্ভুতভাবে হাঁটছে, কেউ গজরাচ্ছে, কেউ গন্ধ শুকছে। ওরা কি শিকার খুঁজছে? তখনই একটা খুপড়ি ঘর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে এলো। সে এতটাই ভয় পেয়েছে যে পা টেনে টেনে হাঁটছে, কিন্তু তার চিৎকার শুনে পিশাচদের দৃষ্টি চলে গেল তার দিকে। এক মুহূর্তে কয়েকজন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল তার উপর। ছেড়ে দাও। একজন তার ঘাড় কামড়ে ধরল, বুকের মাংস ছিঁড়ে ফেলল, রক্ত ছিটকে পড়ল চারদিকে। অর্ক স্তব্ধ। তার মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, এটা কি স্বপ্ন নাকি বাস্তব? অর্ক পেছতে গিয়ে পায়ের নিচের শুকনো ডাল ভেঙে ফেলল। শব্দটা রাতের নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হল। হঠাৎ পিশাচেরা সবাই থেমে গেল। তারা একসঙ্গে মাথা ঘুরিয়ে অর্কের দিকে তাকাল। তারপর তারা দৌড়তে শুরু করল। অর্ক পাগলের মতো ছুটছে। সে জানে এক মুহূর্তের জন্য থামলে তারা তাকে ছিঁড়ে খাবে। হয়তো হয়তো মন্দিরের মধ্যে ঢুকতে পারলে বাঁচতে পারবো। বাঁচার শেষ চেষ্টা করতেই হবে। সামনে পোড়ো কালী মন্দিরের ছায়া দেখা গেল। অর্ক দৌড়ে গিয়ে দরজার ফাঁক দিয়ে ঢুকে গেল। তারপর প্রচণ্ড জোরে দরজাটা ঠেলে দিল। এই রহস্যের সমাধানটাকে করতেই হবে। আর একমাত্র ব্যক্তি যিনি তাকে সাহায্য করতে পারেন তিনি হলেন পুরোহিত বদন ঠাকুর। সে সিদ্ধান্ত নিল এবার মন্দিরে গিয়ে তার সাথে কথা বলতেই হবে। পিশাচেরা বাইরে দাঁড়িয়ে গর্জন করছে। অর্ক হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। মন্দিরের এক কোণে বসে থাকা এক পুরোহিত ধীরে ধীরে উঠে দাঁড়াল। আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য বাছা। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমাকে সব খুলে বলতে হবে। এই গ্রাম রাতের বেলা কিভাবে পিশাচদের গ্রামে পরিণত হয়। বসো বাবা, তোকে সব বলবো, কিন্তু শোনার শক্তি থাকতে হবে, কারণ এই গল্প কেবল একটা অভিশাপের নয়, এটা পাপ আর প্রতিশোধের গল্প। বাতাস নিস্তব্ধ হয়ে এলো। মন্দিরের প্রদীপের আলো ধীরে ধীরে কাঁপছে, যেন তারাও ইতিহাসের ভয়ানক অধ্যায়ের সাক্ষী হতে চলেছে। আজ থেকে প্রায় 200 বছর আগে এই গ্রাম ছিল একেবারে স্বাভাবিক। ধান ক্ষেত, সরল কৃষক, নদীর ধারে মেলা, সবকিছুই ছিল ঠিকঠাক। কিন্তু সব বদলে যায় এক ঘটনার পর। এই গ্রামের পাশেই থাকতেন এক তপস্বী অঘরী সাধক গম্ভীরনাথ। গম্ভীরনাথ ছিলেন শক্তিশালী যোগী। তিনি দীর্ঘ বছর ধরে কঠোর তপস্যা করছিলেন। তার উদ্দেশ্য ছিল মহাশক্তির প্রাপ্তি, সিদ্ধি লাভ। গ্রামের মানুষ তাকে ভয় পেত, আবার শ্রদ্ধাও করত। কিন্তু সমস্যাটা বাঁধল গ্রামের জমিদারের কারণে। জমিদার কি করেছিল? সে লোভী ছিল,
নিষ্ঠুর ছিল। সে গম্ভীরনাথের ক্ষমতায় ভয় পেত। ভাবত সাধক যদি শক্তিশালী হয়ে ওঠেন তবে জমিদারির ক্ষমতা কমে যাবে। একদিন জমিদার গম্ভীরনাথের কাছে গেলেন। তুমি নাকি প্রচুর শক্তি অর্জন করেছ? হ্যাঁ, তবে আমার জন্য একটা আশীর্বাদ করো, যাতে আমি অমর হয়ে যাই। সাধক তার তপস্যা ভঙ্গ করলেন না, শুধু বললেন, অমরত্ব বিধাতার হাতে, মানুষের লোভের শেষ নেই, আর এই লোভই তোমার পতন ডেকে আনবে। জমিদার রেগে গেলেন। তিনি তার সেনাদের আদেশ দিলেন সাধককে অপমান করার জন্য। সেনারা গম্ভীরনাথের আশ্রম পুড়িয়ে দিল। তাকে চুল ধরে টেনে বের করা হলো, লাঠি দিয়ে মারা হলো। তাকে হত্যা করা হয়েছিল? না বাবা, সাধকদের মেরে ফেলা যায় না। তিনি উঠে দাঁড়ালেন। তার চোখ দুটো জ্বলছিল রাগে। সাধক তার রক্তাক্ত দেহ নিয়ে জমিদারকে এক দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার এবং তোমার বংশের পরিণতি ঠিক হয়ে গেছে। শুধু তোমার নয়, এই পুরো গ্রাম তোমাদের পাপের শাস্তি পাবে। আজ থেকে এই গ্রামে আর রাত নামবে না, নামবে কেবল মৃত্যু। যতদিন এই মাটিতে মানুষের বসতি থাকবে, ততদিন রাতের বেলায় তার আর কেউ মানুষ থাকবে না। তারপর তিনি নিজের কমণ্ডলু থেকে এক ফোঁটা জল ছিটিয়ে দিলেন। সেই মুহূর্তে ঝড় উঠল, আকাশ কালো হয়ে গেল, আর বিদ্যুৎ চমকালো ভয়ানকভাবে। গম্ভীরনাথ তার ধ্যানস্থ অবস্থায় আগুনের মধ্যে মিলিয়ে গেলেন। সেই রাতেই প্রথমবার গ্রামবাসীরা পরিবর্তিত হতে শুরু করল। জমিদার নিজের বাড়িতে ঢুকতে না ঢুকতেই তার শরীর বিকৃত হয়ে গেল। সে এরকম ভয়ানক পিশাচে পরিণত হল। তার দাঁত বড় হয়ে গেল, চোখ লাল হয়ে উঠল, গায়ের চামড়া ছিঁড়ে বেরিয়ে এলো কালো শিরা। আর শুধু সে নয়, পুরো গ্রামের মানুষেরও একই অবস্থা। তারা দৌড়ে বেরিয়ে পড়ল গ্রামের পথে। হিংস্র হয়ে একে অপরকে আক্রমণ করতে লাগল। পরের দিন সকালে সবাই আবার স্বাভাবিক, কিন্তু কেউ কিছু মনে করতে পারল না। জমিদারের মৃত্যুর পরও এই অভিশাপ রয়ে গেল, কারণ সাধকের অভিশাপ ছিল সমগ্র গ্রামের জন্য। তাহলে এই অভিশাপ কি কোনোদিন ভাঙেনি? অনেক চেষ্টা করা হয়েছিল, অনেক তান্ত্রিক ওঝা এসেছিলেন, কিন্তু কেউ কিছু করতে পারেননি। যারা রাতের অভিশাপের রহস্য জানার চেষ্টা করেছে তারা কেউই বেঁচে নেই। এই অভিশাপ কি সত্যি ভাঙা সম্ভব? হয়তো সম্ভব, তবে তার জন্য তোর অনেক কিছু জানতে হবে। আমি শিখতে রাজি আছি। আমাকে এই গ্রামকে বাঁচাতেই হবে। তবে প্রথমেই তোর দেখা করতে হবে একজন বিশেষ ব্যক্তির সঙ্গে, একজন শক্তিশালী ওঝার সাথে, যিনি বহু দূরে থাকেন। শুধু তিনিই জানেন কিভাবে এই অভিশাপের থেকে মুক্তি পাওয়া সম্ভব। অর্ক গভীরভাবে শ্বাস নিল। পুরোহিত বদন ঠাকুরের কথা শুনে অর্ক বুঝতে পারল এই গ্রাম স্বাভাবিক নয়। এখানে কিছু একটা খুব ভয়ানক লুকিয়ে আছে। এই গ্রাম থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় ছিল সত্যের সন্ধান করা। সে জানত এই রহস্য উদ্ঘাটন না করা পর্যন্ত সে এখান থেকে বেরোতে পারবে না। পুরোহিত বদন ঠাকুরের কাছ থেকে অভিশাপের গল্প শোনার পর অর্কের মন এক মুহূর্তের জন্য শান্ত থাকছিল না। এই গ্রামে থাকলে তার মৃত্যু যে অনিবার্য সেটা সে বুঝে গিয়েছিল, কিন্তু সবকিছু ছেড়ে পালানোরও তো কোনো উপায় নেই। সন্ধে নামার আগেই সে আবার চায়ের দোকানে গিয়েছিল কিছু তথ্য সংগ্রহের জন্য। চায়ের দোকানটায় তখনও কয়েকজন লোক বসে আছে। দাদা, এই গ্রাম থেকে বেরোনোর কোনো রাস্তা কি নেই? রাস্তা তো আছেই বাবু,
কিন্তু কেউ সেখান দিয়ে পা ফেলতে পারে না। সব পথেই এক রহস্যময় জগৎ আছে, যা চোখে দেখা যায় না, কিন্তু পা ফেললেই সেটা টের পাওয়া যায়। মানে কেউ চেষ্টা করেনি? করেছে। তার মধ্যে একটা ছিল গরিব দাস। সে কি জানিস? সে তো দিব্যি আছে, তার কিছুই হয়নি। সে আর নেই বাবা। দিনের আলোয় আমরা যা দেখি সেটাই সত্য নয়। এই কথাটা শুনে অর্কের শরীর শিউরে উঠল। তার মনে হল আজ রাতে সব উত্তর পেতেই হবে। সন্ধ্যার পর অর্ক নিজেকে একটা ছোট ঘরে আটকে রেখেছিল, কিন্তু রাত গভীর হতেই কৌতূহল তাকে স্থির থাকতে দিল না। সে ধীরে ধীরে জানালা দিয়ে উঁকি দিল। পুরো গ্রাম যেন নিস্তব্ধ, কিন্তু বাতাসে একটা অদ্ভুত গন্ধ। বাঁচাও, ও গো বাঁচাও! অর্ক আর দেরি করল না, আস্তে করে দরজা খুলে বেরিয়ে পড়ল অন্ধকারের মধ্যে। গ্রামের মাঝে গিয়ে সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। গ্রামের লোকেরা পিশাচের মতন দাঁড়িয়ে আছে, তাদের চোখ দুটো জ্বলছে, মুখ থেকে লালা ঝরছে, ঠিক যেন ক্ষুধার্ত জন্তু। এবং তাদের সামনে পড়ে গেছে একজন লোক, একজন তরুণ কৃষক। সে মরিয়া হয়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু কেউ তাকে চেপে ধরে রেখেছে। আমায় ছেড়ে দাও, আমি কিছু করিনি। কিন্তু তাতে কোনো লাভ হলো না। গ্রামের লোকেরা একসঙ্গে গর্জন করে উঠল, আর তারপরই তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল ওই কৃষকের ওপর। অর্ক হতভম্ব হয়ে দেখল কিভাবে তারা তার শরীর ছিঁড়ে খাচ্ছে। রক্ত ছিটকে পড়ল মাটিতে। তরুণ কৃষকের মুখ থেকে একটা বিকট আর্তনাদ বেরোল। তারপর সব চুপ। অর্কের এসব দৃশ্য দেখে হাত পা ঠান্ডা হয়ে এলো। অর্ক ধীরে ধীরে পিছিয়ে আসছিল, কিন্তু হঠাৎই তার পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ হলো। সবাই একসঙ্গে তার দিকে ঘুরে তাকাল। শেষ। এইবার আমি পরে শিকার। তাদের চোখের আগুনের মতো আলো এসে দেখল তারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। অর্ক দৌড় দিল। সামনের দিকে রাস্তা অন্ধকার, কোথায় যাবে কিছুই বুঝতে পারল না। সে দৌড়চ্ছে, কিন্তু তার পেছনে শোনা যাচ্ছে ভারী পদক্ষেপের শব্দ। একটা ভয়ঙ্কর গর্জন তার ঠিক পিছনে। হঠাৎই অর্ক হোঁচট খেয়ে পড়ে গেল। তাদের মধ্যে একজন এগিয়ে এলো, তার লম্বা নখ অর্কের মুখের দিকে বাড়িয়ে দিল। ঠিক তখনই একটা প্রবল ঝাঁকুনি, একটা বিশাল বাজ পড়ে গেল গ্রামের এক কোণে। সবাই থমকে দাঁড়ালো। ঠাকুরের আশীর্বাদ তোমায় রক্ষা করো। মদন ঠাকুর এ কথা বলেই শঙ্খ বাজালেন। ওম শম্ভো, ওম নমঃ শিবায়। শঙ্খের আওয়াজের সঙ্গে সঙ্গে অর্ক দেখল গ্রামের লোকগুলো কুঁকড়ে যাচ্ছে। তারা আর্তনাদ করছে, ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। মদন ঠাকুর ছুটে এসে অর্ককে তুললেন। চল বাবা, এখান থেকে পালা। আজ রাত তোর জন্য শেষ হতে চলেছিল। অর্কের শরীর কাঁপছে। সে এখনো বিশ্বাস করতে পারছিল না একটু আগে কি হতে চলেছিল। সে তাকিয়ে দেখল গ্রামের রাস্তা এখন খালি। মৃত কৃষকের শরীর পড়ে আছে, কিন্তু তাতে এক ফোঁটা রক্তও নেই। এই অভিশাপ থেকে মুক্তির একটাই উপায় আছে বাবা, কিন্তু তার জন্য তোর জীবনের ঝুঁকি নিতে হবে। অর্ক গভীর শ্বাস নিল। সে জানত সে এখন আর পিছু হটতে পারবে না। এই গ্রামে কিছু একটা করতে হবে, না হলে একদিন সেও এই রাতের পিশাচদের শিকার হবে। তার শরীরের প্রতিটি রোমকূপ এখনো শিউরে উঠছে। চোখের সামনে ঘটে যাওয়া বিভৎস দৃশ্য ভুলতে পারছে না। এই গ্রামে রাতের বেলা মানুষ পিশাচ হয়ে যায়, কিন্তু সকাল হলে
কিছুই মনে থাকে না। এ এক ভয়ঙ্কর অভিশাপ। তুমি জানো, প্রতি পূর্ণিমা ও অমাবস্যার রাতে এই গ্রাম আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। মানে দিনের মতো রাত কাটানোই তো দুঃসহ। পূর্ণিমা বা অমাবস্যায় আবার কি হয়? কৃষ্ণপক্ষের রাতে এই গ্রামের পিশাচ শক্তি সবচেয়ে বেশি বেড়ে যায়। এই অভিশপ্ত গ্রাম পূর্ণিমা ও অমাবস্যায় হয়ে ওঠে এক রক্ত পিপাসু শ্মশান। ওই রাতগুলোই শুধু গ্রামবাসীরাই নয়, বহু বছর ধরে মরে যাওয়া আত্মাগুলো বেরিয়ে আসে। কিন্তু কেন এই বিশেষ রাতগুলোতেই কেন শক্তি বাড়ে? কারণ তান্ত্রিক গম্ভীরনাথ এক সময় কালো শক্তির পূজা করত। সে মহাকালী ও শ্মশান শক্তির আরাধনা করত। পূর্ণিমা ও অমাবস্যার রাতে তার করা যজ্ঞের শক্তি গ্রামে আজও প্রতিধ্বনিত হয়। এই বিশেষ রাতগুলোই তার অভিশাপ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। পরদিন সন্ধ্যার একটু আগে অর্ক চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে দেখল দোকানের মালিক গরিব দাসও ঘর বন্ধ করতে ব্যস্ত। অর্ক অবাক হয়ে গেল। সে জানত কিছু কিছু রাতে প্রকৃতিতে অদ্ভুত পরিবর্তন আসে, কিন্তু এতটা ভয়াবহ হতে পারে তা কল্পনাও করতে পারেনি। আজ অমাবস্যা বাবু, আজ রাত ভয়ঙ্কর হবে। অর্ক তার কথা শুনে থমকে গেল। ঠিক তখনই প্রবীণ গোপাল কাকা এলেন। তার গলায় আতঙ্ক স্পষ্ট। আজকের রাতকে পাত্তা দিও না বাবা, জানালা দরজা আটকে শুয়ে থাকো, বলেও যেন বাইরে বেরিও না। কিন্তু কেন? আমি তো আগেও দেখেছি রাতে কি হয়। আগে যা দেখেছিলে তা তো সাধারণ রাত, আজকের রাত আলাদা। রাত বাড়ার সাথে সাথে গ্রামে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। আকাশ কালো মেঘে ঢাকা, কোথাও কোনো চাঁদের আলো নেই। পুরো গ্রাম যেন এক অদৃশ্য শক্তির চাপে নিস্তব্ধ হয়ে পড়েছে। হঠাৎ মাটির নিচ থেকে যেন গম্ভীর গুঞ্জন আসতে লাগল। শুনলে মনে হয় কেউ যেন মাটির নিচ থেকে কান্না করছে। তারপরই হালকা বাতাস বইতে লাগল, কিন্তু সেই বাতাসে পচা দুর্গন্ধ। গ্রামের রাস্তায় কালো ছায়ার মতো কিছু একটা হাঁটছে। একটা নয়, অনেকগুলো। তারা আস্তে আস্তে এগিয়ে আসছে, কিন্তু তাদের মুখগুলো স্পষ্ট নয়। অর্ক দেখল এক বৃদ্ধা দরজা খুলে বাইরে বেরোল, হয়তো অসতর্কতার কারণে। আর ঠিক তখনই এক ভয়ানক দৃশ্য ঘটল। সেই কালো ছায়াগুলো ঝাঁপিয়ে পড়ল বৃদ্ধার ওপর। বৃদ্ধার আর্তনাদ বাতাসে মিলিয়ে গেল। অর্ক দেখল বৃদ্ধার দেহ মাটিতে পড়ে আছে, কিন্তু তার মুখে কোনো চিহ্ন নেই। তার চোখ দুটো শূন্য, যেন প্রাণহীন খোলস মাত্র। এই কালো ছায়ারা তার আত্মা শুষে নিয়েছে। ঠিক তখনই মন্দিরের দিক থেকে একটা তীক্ষ্ণ শঙ্খধ্বনি এলো। ছায়াগুলো আর্তনাদ করে পেছনে সরে গেল। বদন ঠাকুর দ্রুত এসে অর্কের দরজায় ধাক্কা দিলেন। তাড়াতাড়ি দরজা খোলো বাবা, এবার দেরি করা যাবে না। অর্ক দরজা খুলল। বদন ঠাকুর হাতে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছেন। তার চোখ দুটো যেন জ্বলছে। ওরা কি? ওরা তো শুধু গ্রামবাসী নয়, এরা এই আত্মারা যারা এই অভিশপ্ত গ্রামে আটকা পড়ে গেছে। ওরা পূর্ণিমা ও অমাবস্যার রাতে বেরিয়ে আসে আত্মার খোঁজে। এই গ্রাম থেকে যদি মুক্তি চাই, তবে এই শক্তিকে পরাজিত করতেই হবে। অর্কের চোখে ভয়, কিন্তু মনে দৃঢ় সংকল্প। আজকের রাত ভীষণ ভয়াবহ।
বদন ঠাকুর তাকে আগেই সতর্ক করেছিলেন, কিন্তু তবুও সে জানালার ফাঁক দিয়ে উঁকি মেরে সবকিছু দেখার দুঃসাহস করেছিল। এখন তার মনে হচ্ছে সেটা করা তার জীবনের সবচেয়ে বড় ভুল। গ্রামের কুয়াশাচ্ছন্ন রাস্তায় অন্ধকারের মধ্যে সে দেখল কিছু বীভৎস ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। তাদের চামড়া পচা, চোখ দুটো ফাঁপা গর্তের মতো, আর দাঁতগুলো ধারালো নখের মতো জ্বলে উঠছে। আমরা এখন কি করব? ওরা তো ক্রমেই এদিকে এগিয়ে আসছে। আমার কাছে তেমন কোনো শক্তি নেই যা ওদের থামাতে পারে। একমাত্র মহাযন্ত্র এবং বিশেষ মন্ত্রই পারে এই অভিশপ্ত আত্মাদের নিয়ন্ত্রণ করতে। তাই তো ভয়। আমি তো একা। এমন শক্তির বিরুদ্ধে লড়তে হলে চাই প্রকৃত শক্তিশালী এক ওঝা। অর্কের বুক কেঁপে উঠল। ঠিক তখনই বাইরে বিকট গর্জন হলো। কেউ যেন প্রচণ্ড জোরে চিৎকার করছে, বাঁচাও, বাঁচাও, ওরা আমাকে খেয়ে ফেলবে, আমাকে তোমরা বাঁচাও। অর্ক দেখল এক যুবক প্রাণপণে দৌড়চ্ছে, আর তার পেছনে সেই ভয়ঙ্কর ছায়াগুলো ধেয়ে আসছে। ঠাকুর! কিন্তু কেউ দরজা খুলল না, কেউ তাকে রক্ষা করতে এলো না। ঠিক তখনই মেঘের মধ্যে থেকে বিকট বজ্রপাত হলো, আর সেই সঙ্গে শোনা গেল এক গুরু গম্ভীর কণ্ঠস্বর। ওরে অশুভ শক্তি, থাম, তোদের রাজত্ব এখানেই শেষ। বাতাস থমকে গেছে। গ্রামের পিচ রাস্তার ধুলো উড়তে লাগলো। ছায়াগুলো এক মুহূর্ত থেমে গেল। তারপরে তারা বিকট চিৎকার করে পেছনে সরে গেল, যেন কোনো অলৌকিক শক্তি তাদের রুখে দিয়েছে। অর্ক চোখ কুঁচকে তাকালো। গ্রামের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ। তার গায়ের গেরুয়া বসন বাতাসে উড়ছে। হাতে একটা লম্বা কাঠের দণ্ড, মাথায় জটা, গলায় বিশাল রুদ্রাক্ষের মালা। তার চোখ দুটো বিদ্যুতের মতন জ্বলছে। তিনি সামনে এগিয়ে এলেন, আর সঙ্গে সঙ্গে বাতাসের মধ্যে যেন এক অদৃশ্য শক্তির তরঙ্গ ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা দরজার আড়াল থেকে দাঁড়িয়ে আছে। বদন ঠাকুর ফিস ফিস করে বললেন, ব্রহ্মানন্দগিরি, শেষ পর্যন্ত এলেন আপনি। অর্ক হতভম্ব হয়ে গেল। এই মানুষটি কে? ব্রহ্মানন্দগিরি সামনে এসে হাত উঁচিয়ে এক গম্ভীর স্বরে উচ্চারণ করলেন, ওং হ্রিং বটুকায় আপদুদ্ধারণায় কুরু কুরু স্বাহা। তারপরই তার কাঠের দণ্ড দিয়ে মাটিতে এক শক্তিশালী আঘাত করলেন। সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো আলো ছড়িয়ে পড়ল, আর সেই সঙ্গে অন্ধকার ছায়াগুলো মিলিয়ে গেল। পুরো গ্রাম নিস্তব্ধ। আপনি কে? এসব কি হলো? আমি ওঝা ব্রহ্মানন্দগিরি। বহু বছর ধরে এই অভিশপ্ত গ্রাম সম্পর্কে শুনেছি। আজ তোমাদের ডাক আমাকে এখানে টেনে এনেছে। আপনি এলেন, তার মানে আমাদের মুক্তির সময় এসেছে। এত সহজ নয় ঠাকুর। এখানে শুধু অভিশাপ নয়, অনেক বড় এক অশুভ শক্তি বাসা বেঁধে আছে। সেটা পুরোপুরি ধ্বংস না করলে মুক্তি সম্ভব নয়। অর্ক শিহরিত হয়ে উঠল। তাহলে কি এটাই আসল সংগ্রাম? গ্রামের এই ভয়ঙ্কর অভিশাপ কি আসলেই শেষ করা সম্ভব? পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে ব্রহ্মানন্দ গিরির আবির্ভাবে গ্রাম যেন সামান্য আশার আলো দেখতে পেল। কিন্তু আতঙ্ক এখনো কাটেনি। রাত শেষ হয়ে এলেও গ্রামের আকাশ যেন এক অজানা অন্ধকারে রয়ে গেছে। অর্ক, বদন ঠাকুর আর কয়েকজন সাহসী গ্রামবাসী ব্রহ্মানন্দ গিরির চারপাশে ভিড় করল। গুরুজি, কিভাবে এই গ্রামের মানুষকে মুক্ত করা যায়? আপনার শক্তি তো ওদের হাঁটিয়ে দিল, কিন্তু স্থায়ী সমাধান কি? ব্রহ্মানন্দ গিরি
গভীর দৃষ্টিতে তাকালেন। তার চোখে যেন 1000 বছরের জ্ঞান আর অভিজ্ঞতার ছাপ ফুটে উঠেছে। এই গ্রাম শুধুমাত্র অভিশপ্ত নয়, কালো জাদুর শক্তিতে বাঁধা। এখানে রাত নামলেই যে বিভৎস রূপ দেখা যায় তা কোনো সাধারণ অভিশাপ নয়, এর পেছনে আছে এক শক্তিশালী তান্ত্রিকের ছায়া। গ্রামবাসীরা উদ্বিগ্ন হয়ে পড়ল। তারা ফিসফিস করে কথা বলছে। বাবা, আমরা জানতাম এই অভিশাপ শুধু পূর্বপুরুষের পাপের কারণে হয়নি, কিন্তু এত ভয়ঙ্কর কিছু যে আমাদের ঘিরে আছে তা বাপু বুঝতে পারিনি। তাহলে কি সেই তান্ত্রিক এখনো জীবিত? হয়তো সে জীবিত নয়, কিন্তু তার কালো জাদুর শক্তি এখনো এই গ্রামে সক্রিয়। আর তার সমস্ত শক্তির উৎস কোথায় জানো? পুরনো কালী মন্দিরের নিচে এক গুপ্ত গুহা আছে, সেখানেই বন্দী আছে সেই অশুভ শক্তির মূল উৎস। গ্রামবাসীদের মধ্যে ভয় এবং কৌতূহল দুটোরই ছাপ স্পষ্ট। গুপ্ত গুহা, অনেকেই কখনো শোনেনি এমন কিছু। গুরুজি, আমরা তো কখনো কোনো গুহার কথা শুনিনি। যে শক্তি এক গ্রামকে শতাব্দীর পর শতাব্দী ধরে অভিশপ্ত করে রেখেছে, সে কি এত সহজে প্রকাশিত হবে? চলো এবার মন্দিরে যাওয়া যাক। মন্দিরটি একসময় রাজকীয় ছিল, কিন্তু এখন পুরনো, ভগ্নপ্রায়। দেওয়ালে শ্যাওলা জমে আছে, সিংহদ্বার আধ ভাঙা, আর আশেপাশে শুধু সাপের খোলস পড়ে আছে। ব্রহ্মানন্দ গিরি মাটিতে বসে মন্ত্র উচ্চারণ করলেন। বাতাস ভারী হয়ে উঠল, আর মন্দিরের ভেতরে থাকা প্রদীপগুলো হঠাৎ করে জ্বলে উঠল। গুরুজি, এটা কি করে সম্ভব? এটাই প্রকৃত শক্তি। শুদ্ধ আত্মা যেখানে উপস্থিত হয় সেখানে আলো আপনা আপনি ছড়িয়ে পড়ে। তারপর তিনি হাত দিয়ে মন্দিরের মেঝেতে স্পর্শ করলেন। কয়েক মুহূর্ত নীরব থাকার পর বললেন, এখানেই রয়েছে প্রবেশপথ, কিন্তু এটি সাধারণ পথ নয়, এটি একটি গুপ্ত দরজা যা শুধুমাত্র সঠিক যন্ত্র দ্বারা খোলা সম্ভব। আমরা কি ভেতরে যেতে পারবো? আমি প্রথমে মন্ত্র পাঠ করব, তারপর সবাই একসঙ্গে প্রবেশ করব। কিন্তু সাবধান, ভেতরে প্রবেশের পর কেউ ভয় পেয়ে যাবে না। তিনি চোখ বন্ধ করে এক বিশেষ মন্ত্র জপ করতে লাগলেন। ওম কালী কল্পান্তা রূপিণী স্বাহা, ওম ফট স্বাহা। হঠাৎ এক বিকট শব্দে মন্দিরের মেঝেতে ফাটল দেখা দিল। তারপরে ধুলো উড়ে উঠে গেল, আর মেঝের ঠিক মাঝখানে ধীরে ধীরে এক গোপন দরজা খুলে গেল। অর্ক এবং অন্যরা গুহার ভেতরে নামল। মশালের আলোতে দেখা গেল গুহার ভেতরটা বেশ ভয়ানক। চারপাশের দেওয়ালে অদ্ভুত সব চিহ্ন আঁকা, যেগুলো দেখে মনে হয় কোনো প্রাচীন তান্ত্রিক সাধনার চিহ্ন। এই জায়গাতেই রয়েছে কালো জাদুর উৎস। অর্ক চারপাশে তাকিয়ে দেখল গুহার কেন্দ্রে রাখা আছে এক বিশাল কোষ্টি পাথরের বেদি। সেই বেদির ওপর এক ধাতব সিন্দুক, যার চারপাশে গা ছমছমে কিছু লাল রঙের চিহ্ন আঁকা। এটার ভেতরে কি আছে? এটা খুললেই আমরা জানতে পারবো, কিন্তু খুব সাবধানে, এখানে কোনো ভয়ঙ্কর ফাঁদ থাকতে পারে। তিনি এক লোহা দিয়ে ধীরে ধীরে সিন্দুকের ঢাকনাটি খুললেন। ঠিক তখনই গুহার চারপাশ হালকা কেঁপে উঠল। সিন্দুকের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। বাবা, এটা কি হচ্ছে? অশুভ শক্তি জেগে উঠেছে, সবাই শক্ত হয়ে দাঁড়াও। গুহার চারপাশে গম্ভীর গর্জনের মতন আওয়াজ হতে লাগল। বাতাস সেখানে বেশ ভারী। মনে হলো গুহার দেওয়ালের ফাঁক দিয়ে অশরীরী ছায়াগুলো যেন উঁকি মারছে। অর্কের গা শিউরে উঠল। এটা তো অবিশ্বাস্য। ব্রহ্মানন্দ গিরি তখনই নিচের গলায় থাকা রুদ্রাক্ষের মালা খুলে সেই ধোঁয়ার দিকে ছুঁড়ে মারলেন। ওং রিং কালী মহাকালিকা স্বাহা। মন্ত্র উচ্চারণ হতেই মালা থেকে এক সোনালি আলো বেরিয়ে এলো।
সেই আলো ধোঁয়ার সঙ্গে মিলিত হতেই বিকট চিৎকার শোনা গেল। তারপর আবার সব চুপচাপ। আপনি কি করলেন গুরুজি? আমি অস্থায়ীভাবে শক্তিকে দমন করেছি, কিন্তু মূল শিকড় এখনো নষ্ট হয়নি। এটা এইখানেই লুকিয়ে আছে। আমাদের ওকে পুরোপুরি ধ্বংস করতে হবে। আমাদের আসল যুদ্ধ শুরু হলো। রাতের অন্ধকার গ্রামটাকে ঢেকে রেখেছে। মন্দিরের গুহার সেই অভিশপ্ত সিন্দুক খোলার পর থেকেই একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটছে। অর্ক, ব্রহ্মানন্দগিরি, বদন ঠাকুর এবং আরও কিছুজন মন্দিরের চৌকাঠে দাঁড়িয়েছিলেন। ব্রহ্মানন্দগিরি এক গভীর শ্বাস নিয়ে বললেন, এখন আর সময় নেই, আমাদের দ্রুত কাজ করতে হবে। এই অভিশাপ কোনো সাধারণ জাদুর বলে ভাঙা যাবে না। শুধু এক বিশেষ যজ্ঞই পারে এই অপদেবতাকে মুক্ত করে গ্রামকে শুদ্ধ করতে। তবে এই যজ্ঞ অত্যন্ত বিপজ্জনক, কারণ যজ্ঞ শুরু হলেই পিশাচরা সর্বশক্তি দিয়ে আমাদের আক্রমণ করবে। গুরুজি, কি ধরনের যজ্ঞ করতে হয়? এটি মহাকালীর যজ্ঞ। দেবী কালী এবং শ্রীনারায়ণের শক্তিকে আহ্বান করে এই তান্ত্রিক শক্তিকে দগ্ধ করতে হবে। তবে একটাই শর্ত, যজ্ঞের সময় কেউ ভয় পেলে চলবে না। সবাই একে অপরের দিকে তাকালো। ভয় কাজ করলেও মুক্তির আশাও তো রয়েছে। বদন ঠাকুর গভীর চিন্তায় পড়ে গেলেন। গুরুজি, আমাদের গ্রামে এক পুরনো ধর্মগ্রন্থ আছে যেখানে এই অভিশাপের কথা লেখা আছে। কোথায় আছে সেই ধর্মগ্রন্থ? পুরনো রক্ষণাবেক্ষণ কক্ষে। অনেক পুরনো বই সেখানে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। অনেক বছর আগে এক সাধু আমাদের বলেছিলেন, যেদিন এই গ্রাম সত্যকারের সংকটে পড়বে সেদিন এই বই খুলতে হবে। তারা দ্রুত সেই পুরনো কক্ষে গেল। সেখানে ধুলো জমা এক বিশাল কাঠের আলমারি ছিল। বদন ঠাকুর এক পুরনো চাবি বের করে আলমারিটি খুললেন। ভেতরে রাখা ছিল এক মোটা তালপাতার পুঁথি, যার ওপর সংস্কৃত হরপে লেখা ছিল অমরত্ব বিনাশক তন্ত্র। ব্রহ্মানন্দগিরি পুঁথিটি খুললেন, কিছুক্ষণ পড়লেন। এই গ্রন্থেই লেখা আছে কিভাবে অভিশাপকে ভাঙতে হবে। ব্রহ্মানন্দগিরি গম্ভীর গলায় বললেন, এই গ্রামের শুধু পিশাচরা নেই, আছে এক অতি প্রাকৃত শক্তি। সেই সব নিয়ন্ত্রণ করছে। বহু বছর আগে সেই ভয়ঙ্কর তান্ত্রিক গম্ভীরনাথ এই জায়গায় বসে নরবলি দিয়েছিল। সেই বলির কারণে এক অপদেবতা জন্ম নেয়। তার শক্তি এতটাই ভয়ঙ্কর যে সে শুধু গ্রামবাসীদের নয়, মৃতদেরও তার দাস বানিয়ে রেখেছে। তাহলে কি অপদেবতা এখনো বেঁচে আছে? হয়তো না, কিন্তু তার কালো জাদু এখনো এই গ্রামে কাজ করছে। ব্রহ্মানন্দগিরি যজ্ঞের প্রস্তুতি নেওয়ার জন্য মন্দির প্রাঙ্গণে চলে গেলেন। তবে কিছু দূর এগোতেই হঠাৎ এক বিকট চিৎকার করে কয়েকজন গ্রামবাসী ছিটকে পড়ে গেল। গাছের ফাঁক থেকে কিছু বিভৎস আকৃতির ছায়া বেরিয়ে এলো। তারা ধীরে ধীরে অর্ক এবং বাকিদের ঘিরে ফেলল। একজন গ্রামবাসী ভয়ে চিৎকার করে উঠল। ব্রহ্মানন্দগিরির সঙ্গে সঙ্গে নিজের রুদ্রাক্ষের মালা ছুঁড়ে দিলেন। ওম রিং কালী মহাকালী স্বাহা। এক আলো চারপাশে ছড়িয়ে পড়ল। পিশাচগুলো কিছুক্ষণের জন্য দমে গেলেও তারা পুরোপুরি ধ্বংস হয়নি। এটা শুধু শুরু, আমাদের দ্রুত যজ্ঞ শুরু করতে হবে। ব্রহ্মানন্দগিরি সবাইকে মন্দিরে নিয়ে এলেন। চারদিকে মহাযজ্ঞের আয়োজন শুরু হলো। মন্দিরের চত্বরে বিশাল হোমকুণ্ড খোঁড়া হলো। চারদিকে তন্ত্র মন্ত্র লেখা হলো আর মশাল জ্বালিয়ে রাখা হলো। এই যজ্ঞ সম্পূর্ণ করতে আমাদের পূর্ণিমার রাতের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে হবে। কিন্তু গুরুজি, মাঝপথে যদি কেউ বাধা দেয়? তাহলে যজ্ঞ ব্যর্থ হবে আর গ্রাম চিরকালের জন্য অভিশপ্ত হয়ে যাবে। রাত গভীর হতে থাকল।
যজ্ঞের আগুন জ্বলছে। ব্রহ্মানন্দগিরি শক্তিশালী মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। দূর থেকে ভেসে আসছে এক বিকট গর্জন। তারা আবার ফিরছে, কিন্তু এবারে তারা সংখ্যায় প্রচুর। ওরা আসছে, আমরা কি করব? যজ্ঞ থামতে দেওয়া যাবে না, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ব। অর্ক হাতে একটি জ্বলন্ত কাঠ নিয়ে সামনে দাঁড়ালো। গ্রামবাসীরা অস্ত্র হাতে তৈরি হল। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। মন্দিরের চারপাশে শুধু মশালগুলোর আলো ঝলমল করছে, আর গুহার ভেতর থেকে ভেসে আসছে অশরীরীর গর্জন। তাদের সামনে এখন বিশাল এক দ্বার। এই দরজার উপরেই আছে সেই অপদেবতা, যার শক্তি পুরো গ্রামকে বন্দি করে রেখেছে। একবার ভেতরে ঢুকলে আর ফিরে আসার পথ থাকবে না। আপনি নিশ্চিত গুরুজি? জীবনের চেয়েও বড় হচ্ছে কর্তব্য, বৎস। আর যদি পিছু হটি, তাহলে গ্রাম চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। সবাই মাথা নেড়ে এগিয়ে গেল। প্রবেশদ্বার খুলতেই চারপাশে কালো কুয়াশার মতো কিছু ছড়িয়ে পড়ল, যেন পোড়া মাংসের সাথে কাদামাটির মিশ্রণ মেশানো এক অদ্ভুত গন্ধ। ভেতরে প্রবেশ করতেই তারা দেখতে পেল সামনে এক বিশাল চৌকো বেদি, আর তার উপরে এক কালো ছায়ার অবয়ব। হঠাৎ করেই গর্জন করে উঠল সেই অবয়ব, আর সাথে সাথে পিশাচেরা ঝাঁপিয়ে পড়ল। ব্রহ্মানন্দগিরি দ্রুত মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। ওং রিং কালী মহাচণ্ডী কালিকা সোহা। তার হাতে রুদ্রাক্ষ মালা থেকে এক প্রবল নীল আলো ছড়িয়ে পড়ল। পিশাচগুলো যেন জ্বলে উঠছে, কিন্তু তারা সংখ্যায় প্রচুর। অর্ক আর গ্রামবাসীরা লাঠি, আগুনের মশাল আর ধারালো অস্ত্র দিয়ে লড়াই শুরু করল। একদিকে তুমুল যুদ্ধ চলছে, অন্যদিকে ব্রহ্মানন্দগিরি এগিয়ে গেলেন সেই ছায়ামূর্তির দিকে। এবার সবাই দেখতে পেল সেটি আর কোনো ছায়া নয়, এক বিশাল কঙ্কালসার দানব, যার শরীর জুড়ে অসংখ্য মানুষের আত্মার ছাপ। আমি কাল অশ্ব। এটা কি ধরনের প্রাণী? এটা কোনো সাধারণ পিশাচ নয়, এটা তান্ত্রিক শক্তির জন্ম দেওয়া এক দানব। একে শেষ করতে হলে আমাদের যজ্ঞ সম্পূর্ণ করতেই হবে। ব্রহ্মানন্দগিরি যজ্ঞের বেদিতে উঠে বসে পড়লেন। তিনি দ্রুত তেল, চন্দন আর বেলপাতা ছড়িয়ে মন্ত্র পড়তে লাগলেন। আগুনের শিখা ক্রমে নীল হতে লাগল, কিন্তু তখনই কাল অশ্ব বিকট চিৎকার করে উঠল। তোরা আমাকে ধ্বংস করতে পারবি না, আমি চিরকাল টিকে থাকব। সে তার কালো হাত বাড়িয়ে ব্রহ্মানন্দগিরির দিকে ছুঁড়ে দিল এক আগুনের গোলা। গুরুজি সাবধান! অর্ক লাফিয়ে এসে ব্রহ্মানন্দগিরিকে সরিয়ে দিল, কিন্তু সেই আগুনের তেজে তার হাত পুড়ে গেল। ব্রহ্মানন্দগিরি তখনও মন্ত্র পাঠ চালিয়ে যাচ্ছেন। যজ্ঞের আগুন আরো বড় হতে লাগল, আর কালো ধোঁয়ার মধ্যে এক দেবী আকৃতির ছায়া ফুটে উঠল, স্বয়ং মহাকালী। আমার সময় শেষ, বৎস, কিন্তু তোমাদের সময় এখনো আছে। গুরুজি, আপনি কি করতে চলেছেন? অভিশাপ ভাঙার একমাত্র উপায় হচ্ছে এই দানবের আত্মাকে নিজের মধ্যে টেনে নেওয়া এবং তাকে মহাকালীতে বিলীন করে দেওয়া। না, এটা হতে পারে না। কিন্তু ব্রহ্মানন্দগিরি তখনই যজ্ঞের ভেতরে ঝাঁপ দিলেন। সাথে সাথে চারপাশ আলোয় ভরে উঠল, আর কাল অশ্ব বিকট চিৎকার করতে করতে যজ্ঞের শিখার ভেতর মিলিয়ে গেল। এত ভয়ঙ্কর এক বিস্ফোরণ, আর তারপর সব শান্ত। ভোরের আলো ফুটেছে। অর্ক ধীরে ধীরে চোখ খুলল। চারপাশে গ্রামের মানুষ দাঁড়িয়ে আছে, তাদের মুখে এক আশ্চর্য শান্তি। কিন্তু ব্রহ্মানন্দগিরি আর নেই। অভিশাপ ভেঙেছে,
আমাদের গ্রাম মুক্ত হয়েছে। গ্রামবাসীদের চোখে ছিল এক নতুন জীবনের আশা। অর্ক মন্দিরের ধ্বংসস্তূপের দিকে তাকাল। ব্রহ্মানন্দ গিরি নেই তো কি হয়েছে, তার কথা এখনো বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। সত্যিকার ত্যাগ ছাড়া মুক্তি আসে না। অর্ক জানত সে আর কখনো আগের মতো থাকবে না। এক নতুন জীবন, এক নতুন যাত্রা তার জন্য অপেক্ষা করছে। ব্রহ্মানন্দগিরির আত্মত্যাগ চিন্তায় এক গভীরতা এনে দেয়। তার উপস্থিতি কেবল এক ওঝার নয়, এক ত্যাগী সাধকের প্রতিচ্ছবি। কালো জাদুর বিরুদ্ধে তার লড়াই গ্রামের আগামী প্রজন্মকে রোমাঞ্চিত করবে এবং এক নতুন ভাবনার দিকে ঠেলে দেবে। অন্ধকার যতই শক্তিশালী হোক, সত্য এবং ত্যাগের আলো কখনো নেভে না। আজকের গল্পের প্রশ্ন হল, আমাদের গল্পের নায়ক অর্ক গ্রামের মধ্যে যার বাড়িতে আশ্রয় নিয়েছিল তার নাম কি? সঠিক উত্তর জানিয়ে দিন কমেন্ট বক্সে। শুনছিলেন আজকের গল্প নিশি পিশাচের গ্রাম। গল্পকার রুদ্রনাথ। গল্প পাঠে ভূত, জমিদার এবং দোকানদার আমি সায়ন। অর্ক ও বৃদ্ধ বিশ্ব। লোক ও গোপাল অতনু। যুবক এবং গম্ভীরনাথ বাল্মীকি। কৃষক এবং বদন রূপঙ্কর। বৃদ্ধা এবং রমলা ঝিনুক। গরিব এবং লক্ষণ সঞ্জীব। হরিপদ সার্নিক। নিতাই এবং শামসের বাসন। রঘু এবং গ্রামবাসী সূর্য। ব্রহ্মানন্দ গিরি পার্থ। গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য। শব্দ সংযোজনে ঝিনুক। পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্পকার রুদ্রনাথকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।